হিন্দু মুসলিম দাঙ্গা এত বেশি ছিল যে ভারতকে অখণ্ড রাখতে স্বয়ং মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালীতে 4 মাস ছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এটি এমন এক আন্দোলন ছিল যেখানে কোনো ধর্ম মেটার রাখেনি, অথচ কয়েক বছর আগে দুটি দেশ ভাগ হয়ে গিয়েছিল ধর্মীয় দাঙ্গার কারণে। আর এই আন্দোলন থেকে শুরু হয় বাংলাদেশের জন্ম নেওয়া, এমন একটি দেশ যা পৃথিবীর ইতিহাসে তৈরি হয়েছে শুধুমাত্র ভাষার বৈষম্যের কারণে। সাল 1947 মহাভারত ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। ব্রিটিশ উপনিবেশিক থেকে মুক্তি পায় ভারতীয় সাবকন্টিনেন্টের মানুষ, জন্ম নেয় দুইটি স্বাধীন দেশ। Pakistan national flag and handed one round. ভারত, পাকিস্তান। ভারত এই নামটি ছিল প্রাচীন যুগ থেকে, যা মূলত হিন্দু সংস্কৃতিতে পাওয়া যায়, কিন্তু পাকিস্তান দেশ হিসেবে এই নামটি হওয়ার পিছনে দুইটি কারণ বলা হয়ে থাকে। প্রথমত, পাকিস্তান ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়, পাক এবং ইস্তান। পাক মানে হলো পবিত্র, ইস্তান মানে হলো ভূমি, পবিত্র ভূমি। দ্বিতীয়ত, চৌধুরী রহমত আলীর পরিকল্পিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলোর প্রথম অক্ষর মিলে তৈরি হয় পাকিস্তান। এই দুইটি দেশ ভাগ হওয়ার পিছনে প্রধান কারণ ছিল ধর্মীয় দাঙ্গা। হিন্দু মুসলিম দাঙ্গা এত বেশি ছিল যে ভারতকে অখণ্ড রাখতে স্বয়ং মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালীতে 4 মাস ছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে পাকিস্তান হিসেবে আলাদা করা হয়। শুরু হয় দুইটি নতুন সংবিধানের। বাংলাদেশ যে একটি দেশ হিসেবে রূপ নেবে তার আশা তখন অবধি ছিল না। সাল 1948 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ নতুন দেশ পাকিস্তানের উদ্দেশ্যে একটি ঘোষণা দেন। ঘোষণাটি ছিল এমন: Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. Pakistan's state language shall be Urdu. উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, আর কোনো ভাষা নয়। তখন অবধি জিন্নাহ জানতেন না তিনি কত বড় ভুল করে বসেছেন, আর এখান থেকে শুরু হয় বাংলাদেশের যাত্রা। জিন্নাহর এই ঘোষণা বাঙালি জাতির জাতীয়তাবাদে আঘাত হানে। ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ভাষা আন্দোলন দেখতে পাই। এটি এমন এক আন্দোলন ছিল যেখানে কোনো ধর্ম মেটার রাখেনি, অথচ কয়েক বছর আগে দুটি দেশ ভাগ হয়ে গিয়েছিল ধর্মীয় দাঙ্গার কারণে। আর এই আন্দোলন থেকে শুরু হয় বাংলাদেশের জন্ম নেওয়া, এমন একটি দেশ যা পৃথিবীর ইতিহাসে তৈরি হয়েছে শুধুমাত্র ভাষার বৈষম্যের কারণে। 1952 থেকে 1971 মুক্তিযুদ্ধ অবধি নানা রকমের আন্দোলন হয়। তার মধ্যে সংবিধান ও গণতন্ত্র আন্দোলন, ভূমি ও কৃষক আন্দোলন যার নেতৃত্বে ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী, সামরিক শাসন বিরোধী আন্দোলন, ছাত্র ও শ্রমিক আন্দোলন যেটাকে আমরা 69-এর গণ অভ্যুত্থান হিসেবেও জানি। সবশেষে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পাই। বাংলাদেশ বাঙালি জাতির দেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আরে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. Nation is born. How a cry of anguish made India helpless. Has been destroyed. You are surrounded on all sides. And if you don't surrender, you will be killed unmercifully. Order prevails. শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ গঠন হয়, লিখিত হয় নতুন সংবিধান। যে সংবিধান এখন অবধি প্রায়
17 বার সংশোধন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশ আয়তনের দিক দিয়ে ছোট থাকলেও এর জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি, যা তখনকার দিনের অস্ট্রেলিয়ার প্রায় 5 গুণ বেশি। দার্শনিক থমাস হবসের মতে ছোট রাষ্ট্রের প্রশাসন দুর্বল হলে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি বৃদ্ধি পায়। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে প্রশাসন না থাকার মতোই অবস্থা ছিল। শেখ মুজিবুর রহমান যখন দেশ গঠন করতে শুরু করেন, চারদিকে দুর্নীতির মাত্রা এত পরিমাণ বেশি ছিল যে তার বক্তব্যে আমরা এখনো দেখতে পাই। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাবকর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। দার্শনিক থমাস মালথাস তার পপুলেশন থিওরি বইয়ে লিখেন, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। ফলে ভূমি কম হলে জনসংখ্যার চাপ থেকে তৈরি হয় কর্মসংস্থানের সংকট, দারিদ্র, দুর্ভিক্ষ। এবং ইতিহাস সাক্ষী 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে আমরা 74-এর মনোত্তর নামে জানি। এতে প্রাণ হারায় প্রায় 1 লাখ মানুষ। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক কাঠামো এবং অর্থনীতি উদ্ধার করার জন্য শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা জারি করার সিদ্ধান্ত নেন। তার এই পরিপ্রেক্ষিতে 1975 সালে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা জারি করা হয় এবং 24শে ফেব্রুয়ারি বাকশাল গঠন করা হয়। বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যা ইতিহাসে বিতর্কিত একটি রাজনৈতিক দল। পাকিস্তান সরকারকে স্বৈরাচারী বলা শেখ মুজিবুর রহমান নিজেও স্বৈরাচারী হয়ে ওঠেন একদলীয় শাসন ব্যবস্থা জারি করার মাধ্যমে। বাকশাল গঠনের 6 মাস পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা শেষ হয়। বাংলাদেশের জন্ম থেকে শুরু করে স্বাধীনতার পর মাত্র 4 বছরের মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন, দুর্ভিক্ষ আর প্রশাসনিক দুর্বলতা দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গবন্ধু মৃত্যুর পর বাংলাদেশ কোন পথে এগিয়ে গেল? কেই বা নিল ক্ষমতা, আর কিভাবে বা গড়ে উঠলো নতুন রাজনৈতিক প্রেক্ষাপট? তার উত্তর জানতে হলে অপেক্ষা করুন আমাদের ধারাবাহিকের পরবর্তী পর্বে। বন্ধুরা, ইতিহাসের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।